নমস্কার, হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা প্রতিনিয়ত হেল্পলাইনের অনুষ্ঠান দেখেন তারা জানেন যে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ডক্টরসরা আসেন এবং বিভিন্ন উপদেশ দেন এবং বিভিন্ন জটিল সমস্যা যেগুলো অনেকে হয়তো আমরা জানি না সেই সমস্ত বিষয় কিন্তু আমরা অবগত হই। তবে আজকে যে বিষয়ে আমরা কথা বলবো আপনারা অনেকেই জানেন, তবে কি কি কারণে সেই সমস্যা হয় সেই কারণ আগে টপিকটা বলবো আজকে লিগামেন্ট ইনজুরি। আপনারা অনেকেরই হয়তো হয়েছে এই সমস্যা এবং কেন হয় এবং আগে থেকে কি কি প্রিভেনশন রাখতে হবে, পাশাপাশি কি কি বিষয় এড়িয়ে গেলে আমরা এই সমস্যা থেকে খানিকটা দূরে থাকতে পারবো। আজকে কিন্তু সেই সমস্ত বিষয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছে ডক্টর রাজীব রমন, সিনিয়র অর্থোপেডিক সার্জন, স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। এবং নমস্কার। প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, যে লিগামেন্ট ইনজুরি, প্রথমত এটা আমরা কি বুঝবো এই লিগামেন্ট ইনজুরি বলতে? তো আমাদের যতগুলো জয়েন্ট আছে আপনি দেখবেন নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, যে মেজর জয়েন্ট আছে ওগুলো অ্যাটাচড আছে উইথ এ লিগামেন্ট। এই লিগামেন্টগুলো জয়েন্টের মুভমেন্টকে কন্ট্রোল করে, আর এই মুভমেন্ট কন্ট্রোলের জন্য আমাদের জয়েন্টটা মুভ করে। তো লিগামেন্টের ইম্পর্টেন্ট আর পিভটাল রোল হচ্ছে জয়েন্ট মুভমেন্টে। বেশ, এবং শরীরের কোন কোন অংশে এই লিগামেন্ট ইনজুরি হয় বা বেশি দেখা যায়? তো আমার প্র্যাকটিসে আমি বেশিরভাগ দেখি সব থেকে কমনেস্ট লিগামেন্ট ইঞ্জুরি থাকে হাঁটুতে, নি, তারপরে শোল্ডার আর অ্যাঙ্কেল। স্পেশালি খেলোয়াড়দের, ইভেন যে স্পোর্টস পারসন আছেন ওদের, যে স্পোর্টসে ইনভলভ আছেন ওদের, এই তিনটে জয়েন্টে লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। বেশ, তবে প্রধান লক্ষণগুলো কি কি থাকে সেক্ষেত্রে? আপনি দেখুন হাঁটুতে যেরকম লিগামেন্ট ইঞ্জুরি হয়, হাঁটুতে খুব কমন লিগামেন্ট ইঞ্জুরি হচ্ছে এসিএল লিগামেন্ট। এসিএল লিগামেন্ট হাঁটুতে একটা সেন্টারে একটা লিগামেন্ট আছে যে হাঁটুকে মুভমেন্টটাকে কন্ট্রোল করে। এই লিগামেন্ট ইঞ্জুরি হলে ইউজুয়ালি পেশেন্ট আমাদের কাছে আসে, বলছে ডাক্তারবাবু হাঁটুতে একটা টুইস্টিং ইঞ্জুরি হয়েছিল, হঠাৎ করে আমার হাঁটু ঘুরে যাচ্ছে, ফলস হচ্ছে। এটা হচ্ছে কমনেস্ট সিমটম। অনেকবার হাঁটুতে একটা মেনিসকাস থাকে, একটা কার্টিলেজ মতন স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচারটা ড্যামেজ হলে পেশেন্ট আমাদের কাছে আসে, বলে ডাক্তারবাবু হাঁটুতে মাঝে মাঝে কটকট আওয়াজ হচ্ছে, লক হচ্ছে। এইরকম যখনই সিমটমস হয়, যে কোনো মানুষের হয়, আমার সাজেশন আছে তাড়াতাড়ি একটা অর্থোপেডিক না স্পোর্টস স্পেশালিস্টকে কনসাল্ট করবে। আচ্ছা, তবে এই লিগামেন্ট ইনজুরির প্রধান কারণগুলো একটু বিস্তারিত জানবো, কি কি কারণ থেকে হতে পারে? খুব ভালো কোশ্চেন। দেখুন লিগামেন্ট ইঞ্জুরি নর্মালি আমাদের ট্রমেটিক হয়। ট্রমাটা যে কোনো সময় হতে পারে, আপনার হাউসহোল্ড ট্রমা হতে পারে, বাড়িতে সিঁড়ি থেকে ফিসলে গেছেন তো শোল্ডার না হলে নি লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। আপনার স্পোর্টস ইঞ্জুরি হতে পারে, খুব কমন। আমি একটা স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট, তো আমার কাছে অনেক প্লেয়াররা আসে যাদের হাঁটু লিগামেন্ট, শোল্ডার লিগামেন্ট ইঞ্জুরি হয়। আপনার অনেকবার লিগামেন্ট ইঞ্জুরি ডিজেনারেশন জন্য হয়। ডিজেনারেশন মানে বয়স হয়ে গেছে, তারপরে লিগামেন্ট উইক হয়ে গেছে, একটু হালকা স্লিপ খেলেই লিগামেন্টটা ছিঁড়ে গেল। এই তিনটে কমন কারণ আছে যেটা দিয়ে লিগামেন্ট ইঞ্জুরি পেশেন্ট আমাদের কাছে আসে। মোটামুটি এবারে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো। চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? দেখুন যে কোনো লিগামেন্ট, আমি স্টার্ট করি হাঁটু লিগামেন্ট। হাঁটুতে সাপোজ লিগামেন্ট ইঞ্জুরি হলে প্রথম হচ্ছে রেস্ট, তারপরে ইমোবিলাইজেশন, আইস কম্প্রেশন। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি ফার্স্ট এড ট্রিটমেন্ট বাড়িতে দেওয়া যায়, যে কোনো আমরা কোচকে বলি, কোচ দিয়ে আমরা ট্রেনিংও দিই কি প্রাইমারি ট্রিটমেন্টটা করে নিতে হবে। তারপরে নিয়ার বাই ডক্টরকে একবার কনসাল্ট করবেন, হাড়ের ডাক্তারকে কনসাল্ট করবেন। আর আপনার কাছাকাছি কোনো স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট থাকলে তাহলে ওনাকে কনসাল্ট করবে। আর শোল্ডারে নর্মালি কি হয়, শোল্ডারে মোস্ট কমন আমাদের যে প্লেয়াররা আসে ওদের লিগামেন্ট দুটো রকম ইঞ্জুরি হয়। একটা শোল্ডারে একটা ল্যাব্রাম আছে, ল্যাব্রামটা টিয়ার হয়ে গেলে জয়েন্টটা মাঝে মাঝে খুলে যায়। আর পেশেন্ট আসে কি আমার জয়েন্টটা মাঝে মাঝে যখন খেলা করি, একটু হাইপার মুভমেন্ট করি, জয়েন্ট একটু পিছন দিকে বেশি নিয়ে যায়, তখন জয়েন্টটা খুলে যাচ্ছে। এইগুলো লিগামেন্টে প্রথম কাজ হচ্ছে, সাপোজ ডিসলোকেশন আছে শোল্ডার, ওটা রিডিউস করে তারপরে আমরা কিছু টেস্ট আছে ওটা দিয়ে আর আমরা অ্যাক্সেস করি লিগামেন্ট ইঞ্জুরি কিরকম আছে। বেশ, আমি কথা বলতে বলতে একটা জিনিস মিস করে গেছি। এই যে লিগামেন্ট ইনজুরি আমার হয়েছে তার জন্য কি কি পরীক্ষা রয়েছে, আমি কি করে নিশ্চিত হব? সব থেকে কমনেস্ট হচ্ছে প্রথমে আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যাকে ওই পেশেন্ট উপরে কিছু স্পেশাল টেস্ট আছে যে টেস্ট দিয়ে আমরা অ্যাসেস করতে পারি কি হ্যাঁ এই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। সেকেন্ড হচ্ছে এক্স রে। যখন একটা ট্রমেটিক ইঞ্জুরি হয়েছে আমরা জয়েন্টে এক্স রে করি, হাঁটুতে আর শোল্ডার জয়েন্টে আমরা একটা এক্স রে করে দেখি কি কোনো বনি ফ্র্যাকচার আছে কি, কোনো হাড় ভাঙা আছে কিনা। কিন্তু লিগামেন্টগুলো এক্স রেতে দেখা যায় না, ওটার জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস সব থেকে সঠিক ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই। এমআরআই দিয়ে আমরা দেখতে পারি লিগামেন্টে কি ইঞ্জুরি আছে। তো খুব
সাধারণভাবে আমরা বোঝাতে চাই, ফ্র্যাকচার হলে, লিগামেন্ট সঙ্গে ফ্র্যাকচার হলে এক্সরে, আর শুধু লিগামেন্ট ইঞ্জুরি হলে এমআরআই। কিন্তু আইডিয়ালি আমরা দুটো এক্সরে এমআরআই দুটো করি, যে আমরা এক্সক্লুড করতে চাই কি ফ্র্যাকচার তো নেই এই হাঁটুতে, এই লিগামেন্ট এই জয়েন্টে, আইদার শোল্ডার আর নি জয়েন্টে। সেকেন্ড হচ্ছে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, তো ওটাও আমরা এমআরআই দিয়ে ধরে নিতে পারবো। আচ্ছা, মানে প্রথম পর্যায়ে ঠিক পেশেন্টটা কি ফিল করবে যখন এই বিষয়টি হবে? মোটামুটি কতক্ষণ পর থেকে পেইন শুরু হবে বা স্টার্টিং এর বিষয়টি কি? তো পেন ইমিডিয়েটলি শুরু হয় যখন নি সাপোজ এসিএল লিগামেন্ট ইঞ্জুরি হয়, পেশেন্ট হঠাৎ করে বলবে ডাক্তারবাবু আমি ফুটবল খেলছিলাম, না হলে আমি হঠাৎ করে বাড়িতে স্লিপ করলাম, একটা পপ আপ সাউন্ড হলো। পপ আপ সাউন্ড পরে আমি যখন উঠে দাঁড়ালাম, আমি দেখলাম পাটা ফলস হয়ে যাচ্ছে, আমি আবার পড়ে যাচ্ছি। এটা হচ্ছে খুব কমন সিমটমস, যেটা সাজেস্ট করছে কি আপনার একটা হাঁটুতে যে মেন লিগামেন্ট হয়, আমি বলি ইঞ্জিন অফ দি ইয়োর নি জয়েন্ট, ওই লিগামেন্টটা ইঞ্জুরি হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ করে সোয়েলিং, বিকজ ইন্টারনাল যখন ইঞ্জুরি হয় একটা ইন্টারনাল ব্লিডিং হয়, ব্লিডিং জন্য সোয়েলিং হয়, সোয়েলিং পরে আস্তে আস্তে করে পেনটা বাড়ে। তো এই যে ফেজ আছে ইউজুয়ালি এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কন্টিনিউ করে। তারপরে পেশেন্টে যখন সোয়েলিংটা বেশি হয়ে যায়, ব্যথা বেশি হয়, তখন ও বুঝতে পারে কি হ্যাঁ আমার কিছু সিরিয়াস একটা ইঞ্জুরি হয়েছে। আর আমার মনে হচ্ছে অ্যাট দ্যাট টাইম ফার্স্ট এড ট্রিটমেন্ট ইজ মাস্ট। সাপোজ একটা পেশেন্ট একটা গ্রামের দিকে আছে, ওখানে কোনো অর্থোপেডিক ডক্টর সঙ্গে কনসাল্ট করতে পারছে না, তো রেস্ট, ইমোবিলাইজেশন, আইস কম্প্রেশন অ্যাটলিস্ট নিলে ব্যথাটা অনেক কমে যাবে। আচ্ছা, নর্মাল এক্সারসাইজের সময়ও কি লিগামেন্ট ইনজুরি হতে পারে? যারা পুশ আপ করে, জিম করে, তো সেই সময় হতে কি পারে? খুব ভালো কোশ্চেন। নর্মাল এক্সারসাইজ সময় লিগামেন্ট ইনজুরি কি হতে পারে? ইয়েস। জিমে আমাদের অনেক পেশেন্ট আছে, জিমে ট্রেডমিল করছে, হঠাৎ করে একটা স্লিপ হলো, সাডেনলি একটা পুশ আপ করছে, তখন শোল্ডার জয়েন্টে একটা ক্লিক মতন আওয়াজ হলো। এইগুলো কখনো কখনো শোল্ডার জয়েন্টে একটা আমরা স্ল্যাপ টিয়ার বলি, ওটা জিমে খুব বেশি হয়। যখন এই ওভারহেড অ্যাক্টিভিটি করে, একটু এক্সেসিভ ডাম্বল দিয়ে ওয়েট লিফটিং করছে, এইগুলো এক্সারসাইজগুলো করছে, তখন এই লিগামেন্টগুলো ইঞ্জুরি হওয়ার চান্সটা থাকে। সো সবসময় আমরা বলি জিম অ্যাক্টিভিটি শুড বি সুপারভাইজ। কারো একটা দেখবেন একটা কোচ আছে, একটা জিম ট্রেনার আছে, ওর সুপারভিশনেই সব ব্যায়ামগুলো করবে। আচ্ছা, ধরুন ওই বিষয়টি হলো, অর্থাৎ কেউ ফিল করতে পারলো যে ওই সাউন্ড অ্যান্ড অল, কিন্তু তারপর সেই মুহূর্তে প্রাথমিকভাবে কি করা উচিত আমাদের ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত? ফার্স্ট থিং হচ্ছে একটা ইমোবিলাইজেশন নানা রকম ব্রেস পাওয়া যায়। সাপোজ শোল্ডার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, একটা আর্ম পাউচ, ওটা যে কোনো দোকানে কাছাকাছি পাওয়া যায়। নি লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, একটা এক্সটেনশন নি ব্রেস পাওয়া যায়, ওটা পেশেন্টকে পরিয়ে দিতে হবে। আইস, বরফ এখন ফ্রিজ সব বাড়িতেই আছে, নাহলে কাছে বাড়ি থেকে গিয়ে একটা কাপড়ের মধ্যে বরফ নিয়ে 3-4 মিনিট করে আইস কম্প্রেশন করুন। আইস কম্প্রেশনে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়, আর যে ব্লিডিং হচ্ছে ওটা একটু স্টপ হয়ে যাবে, প্লাস সোয়েলিং যে আছে হঠাৎ করে যে বেড়ে যাচ্ছে ওটাও কন্ট্রোল হবে। আর নেক্সট হচ্ছে অ্যানালজেসিক। কাছাকাছি যে কোনো ডাক্তারকে দিয়ে একটা অ্যানালজেসিক, একটা অ্যান্টাসিড মেডিসিনটা নেবেন। তারপরে আপনি যখন সুযোগ পাবেন একটা অর্থোপেডিক নাহলে স্পোর্টস মেডিসিন স্পেশালিস্টকে অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে নেবেন। আচ্ছা, সব ক্ষেত্রে কি লিগামেন্ট ইনজুরিতে অপারেশন করার প্রয়োজন হয়? খুব ভালো প্রশ্ন। সব লিগামেন্ট অপারেশন লাগে না। সব আমি স্টার্ট করছি উইথ এসিএল লিগামেন্ট, যে কমনেস্ট লিগামেন্ট ইঞ্জুরি আমি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে দেখি। অ্যান্ড এসিএল লিগামেন্টকে বলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, হাঁটুতে একটা মেন লিগামেন্ট। এটা 3 রকম ইঞ্জুরি হতে হয়। পার্সিয়াল টিয়ার মানে কিছুটা ফাইবার ছিঁড়ে গেছে, মোর দ্যান 50%, মানে 50% ফাইবার ছিঁড়ে গেছে, আর কমপ্লিট টিয়ার। এই যে পার্সিয়াল টিয়ারগুলো আছে এইগুলো ইউজুয়ালি অপারেশন লাগে না, এগুলো রিহ্যাব দিয়ে, এক্সারসাইজ দিয়ে, একটু পেশেন্টকে ভালো করে ফিজিওথেরাপি দিলে ঠিক হয়ে যায়। যে কমপ্লিট টিয়ারগুলো আছে ওগুলো এক্সক্লুসিভ সিমটোমেটিক হয়, যেখানে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে উইথ সিমটমস অফ ইনস্টেবিলিটি, হঠাৎ করে ডাক্তারবাবু হাঁটু ফলস হয়ে যাচ্ছে, আমি পড়ে যাচ্ছি। দিজ আর দি পেশেন্ট যেখানে আমরা সার্জিক্যাল অপশনসটা অপ্ট করি। ওকে, লিগামেন্ট ইনজুরিতে ফিজিওথেরাপির ভূমিকাটা ঠিক কতটা? আমি বলি সার্জারি ইজ টিপ অফ আইসবার্গ, সব থেকে ভালো ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। আফটার সার্জারি ডে 1 থেকে আমরা বলি এক্সারসাইজ স্টার্ট করতে, অ্যাঙ্কেল এক্সারসাইজ, নি জয়েন্টে কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং মাসল এক্সারসাইজ। রিহ্যাবে খুব ভালো রিহ্যাব হলেই এই খেলোয়াড়রা আবার রিটার্ন ব্যাক টু স্পোর্টস করতে পারে। সার্জন কাছে ওরা একদিনে থাকে, অপারেশন পরে ওরা আবার স্পোর্টস ফিজিওথেরাপিস্ট কাছে চলে আসে। এই জন্য এটা হচ্ছে একটা টিম অ্যাপ্রোচ, যেখানে পেশেন্টের প্রথমে লিগামেন্ট ইঞ্জুরি হলো, ও ডাক্তার কাছে আসলো, আমরা অ্যাসেস করলাম, আমরা সার্জিক্যাল অপশন ইফ নেসেসারি আমরা ওকে অপারেট করলাম, অ্যান্ড দেন ও রিহ্যাব জন্য একটা স্পোর্টস ফিজিওথেরাপিস্ট কাছে গেল।
তো রিহ্যাবিলিটেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা কি ফ্যাক্টর আছে ফর রিটার্ন ব্যাক টু স্পোর্টস অর নর্মাল অ্যাক্টিভিটি। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা খেলোয়াড় রয়েছে তাদের এই সমস্যা বেশি হয়, সেটার কারণটা কি কি, কারণগুলো কি কি রয়েছে? বিকজ অফ দে আর ডিমান্ডিং নি অ্যান্ড শোল্ডার। ওরা সবসময় ফিল্ডে থাকছে, টুইস্টিং মুভমেন্ট হওয়ার চান্সটা বেশি। ইভেন যারা খেলোয়াড়রা আছে ওদের হাইপার এই শোল্ডার জয়েন্টে সামনের দিকে পিছন দিকে চারদিকে শোল্ডার জয়েন্ট একটা গ্লোবাল জয়েন্ট, মানে চারদিকে মুভমেন্ট হয়। এই মুভমেন্টগুলো খুব ফোর্সফুল অ্যাক্টিভিটি, যেখানে আমরা বলি অ্যাক্সিলারেশন অ্যান্ড ডিঅ্যাক্সিলারেশন ফেজে শোল্ডার কাজ করে। এই ফোর্সফুল অ্যাক্টিভিটি কি হয়, অনেকবার লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার চান্স বেশি থাকে। নি লিগামেন্ট ইঞ্জুরি ফুটবল প্লেয়ারদের আমরা প্রচুর দেখি, কেন? বিকজ ওদের কন্ট্যাক্ট স্পোর্টস যতগুলো আছে যেখানে ধাক্কা লাগার চান্স থাকে ওখানে টুইস্টিং ইঞ্জুরি হয়, আর এসিএল, পিসিএল অর মেনিসকাস লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। ভবিষ্যতে একই এই ইনজুরি হবার কি আর কোনো চান্সেস থাকে? দেখুন, একটা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, ওটা আবার লিগামেন্ট ইঞ্জুরি হবে কিনা এটা পৃথিবীতে কেউ বলতে পারবে না। কেন কি আমি এটাই বলি, দেখুন যে ভগবান যে লিগামেন্ট দিয়েছে ওটা ছিঁড়ে গেছে, মানুষের তৈরি করা লিগামেন্ট ছিঁড়বে না, এটা কোনো নেই। কিন্তু প্রিকশন নেবেন, স্পোর্টস অ্যাক্টিভিটি যাওয়া আগে একবার ডাক্তার সঙ্গে কনসাল্ট করে নেবেন অ্যান্ড গো ফর গুড রিহ্যাবিলিটেশন। কেন এই রিহ্যাবিলিটেশন কি হচ্ছে, ওই লিগামেন্টটাকে মাসল যে সাপোজ হাঁটু থেকে কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং মাসল, হাঁটু লিগামেন্টগুলোকে প্রোটেক্ট করে। আপনার কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং উইক থাকলে আপনার টুইস্টিং ইঞ্জুরি হওয়ার চান্সটা বেশি থাকবে, তাহলে রিরাপচার হওয়ার চান্সটাও বেশি থাকবে। আচ্ছা, সব এজে ট্রিটমেন্ট কি সেম হয়? ডেফিনেটলি, খুব ভালো কোশ্চেন। ইয়াঙ্গার দি এজ আমরা বেশিবার লিগামেন্ট ইঞ্জুরি আমরা চেষ্টা করি কি ওটাকে রিপেয়ার করা আর রিকনস্ট্রাকশন করা। ওল্ডার এজ, এখন ওল্ড এজের ডেফিনেশন কিন্তু আপনি বলতে পারবেন না। এখন আমার কাছে 60 ইয়ার পেশেন্টও আসে যে খুব অ্যাক্টিভ আছে, গোলফ খেলে ও হর্স রাইডিং করতে চায়, ও বলে নেক্সট ডে আমি টিটি খেলবো। তো দের এজ আমি ডিফাইন করি ফিজিওলজিক্যাল, নট ক্রোনোলজিক্যাল। তো ফিজিওলজিক্যালি ইফ হি ইজ ফিট তাহলে সবসময় আমরা লিগামেন্টটাকে রিপেয়ার করা সার্জিক্যাল অপশন দিই যেখানে যেখানে ইন্ডিকেশন আছে। যখন মনে হবে কি না ফিজিওলজিক্যাল বেশি আছে, ওই পেশেন্টগুলোকে আমরা রিহ্যাব করে চেষ্টা করি কি আবার ওই সাপোজ এসিএল লিগামেন্ট ইঞ্জুরি আছে, তারা হ্যামস্ট্রিং মাসলটাকে রিহ্যাব করে আমরা চেষ্টা করি কি আবার পেশেন্টকে রিটার্ন ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটি করা যায়। পিসিএল লিগামেন্ট ইঞ্জুরি আছে, আমরা কোয়াড্রিসেপসটাকে বেশি রিহ্যাব করে আমরা চেষ্টা করি ওই পেশেন্টকে আবার ডে টু ডে অ্যাক্টিভিটিতে আবার ফিরে নিয়ে আসা যায়। আচ্ছা, ধরুন যে একজন ব্যক্তি সে একটা সময় স্পোর্টস পার্সন ছিল, তো সেই সময় প্রচুর তার এক্সারসাইজ বা খেলাধুলোর সঙ্গে সে যুক্ত ছিল। তারপর রিটায়ারমেন্টের পরে অনেকটা সময় ধরে সে এসবের সাথে যুক্ত নয়, এতটা মানে কাজকর্মের সাথে যুক্ত নয়। সেক্ষেত্রে তার শারীরিক কোনো কারণবশত তাকে যদি মানে কোনোভাবে আবারও সেই সবের সাথে যুক্ত হতে চায়, সেক্ষেত্রেও কি ডক্টরের মানে ডক্টরের সাথে কনসাল্ট করাটা জরুরি? সব সময় দেখুন, স্পোর্টসে আপনি ছিলেন, স্পোর্টস থেকে ইনজুরি হওয়ার পরে স্পোর্টস থেকে আবার আপনি কিছুদিন অফ ছিলেন, আবার রিটার্ন ব্যাক টু স্পোর্টস করতে চাইছেন, তো আমরা বলি একটা অ্যাসেসমেন্ট হয়, যেখানে আমরা রিটার্ন ব্যাক টু স্পোর্টসে আগে কিছু অ্যাসেসমেন্ট করি। এখানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আছে, কিছু স্কোরিং আছে, যেটা দিয়ে আমরা দেখি ইয়েস দিস এই হাঁটু এই শোল্ডার আবার রিটার্ন ব্যাক টু স্পোর্টস যাওয়ার জন্য উচিত সময় হয়ে গেছে। দেন আমরা সাজেস্ট করি ঠিক আছে আপনি এখন রিটার্ন ব্যাক টু স্পোর্টস যেতে পারেন। না, মানে তার কিন্তু কোনো ইনজুরি ছিল না, অর্থাৎ তিনি অনেক দিন যাবত নিজেকে খেলাধুলোর থেকে দূরে রেখেছে কোন রকম, মানে এই সমস্ত কিছু থেকে। তো আবার সে একটা সময়ের পর খেলতে চায় বা আবার এই সমস্ত কিছুর সাথে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে একটা সময়ের পর গিয়ে তাকে যখন যুক্ত হবে তখন কি ডক্টরের সাথে কনসাল্ট করাটা জরুরি? নয়তো কি এই সমস্যায় পড়তে পারে সে? মানে অতটা অ্যাক্টিভ ছিল না সময়। তো এটা খুবই ভালো প্রশ্ন। যখন ও খুব বেশি হঠাৎ করে স্পোর্টসে ছিল না অ্যাক্টিভ, হঠাৎ করে আবার ও স্পোর্টসে যেতে চাইছে, কিছুটা ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট করে নেওয়াটা ভালো। তার মধ্যে আমরা কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করি, আমরা জয়েন্টে অ্যাসেসমেন্ট করি, মাসল পাওয়ার দেখি। এই করে স্পোর্টসে চলে ফিরে আসাটা আমার মনে হচ্ছে উইল বি সেফ অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর দ্যাট স্পোর্টস পারসন। আচ্ছা, আর এমনিতে এই মুহূর্তে উন্নত চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এই সমস্যায়? আমাদের আগে লিগামেন্ট সার্জারিগুলো ওপেন হতো, যখন আমরা পড়াশোনা করতাম তখনও একটা ওপেন, মানে যখন হাঁটুতে লিগামেন্ট অপারেশন হতো একটা বড় চিরা দিয়ে একটা লিগামেন্ট অপারেশন করা হতো। এখন এটা আমরা মাইক্রো সার্জারি দিয়ে করি, দূরবীন দিয়ে করি, উইচ ইজ কল্ড আর্থোস্কোপি। যেমন এসিএল আমরা আর্থোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন করি, যেখানে আমরা ছোট ছোট ফুটো দিয়ে জাস্ট কি হোল সার্জারি, কি হোল দিয়ে আমরা নতুন লিগামেন্টটাকে পুরো রিকনস্ট্রাক্ট করি। এটা দিয়ে সব থেকে বড় সুবিধা আছে, পেশেন্টের ব্লাড লসটা খুব কম হয়, রিটার্ন ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটি খুব তাড়াতাড়ি হয়,
অনেক পেশেন্টকে আমরা ডে কেয়ারও ছেড়ে দিতে পারি। কিছু কিছু পেশেন্ট যে কলকাতায় বাড়ি আছে, আমরা বলি সকালে অপারেশন হলো বিকালে বাড়ি চলে যেতে পারে, যেটা আগে সম্ভব ছিল না। আচ্ছা, সেক্ষেত্রে একবার সার্জারি হওয়ার পর কি সেই পেশেন্টটা আবারও আগের লাইফস্টাইলে ফিরতে পারে, মানে সাধারণ জীবনযাপন বা সেই খেলাধুলার সাথে যুক্ত হওয়া সম্ভব? একদম একদম। আমাদের দেখুন বেশিরভাগ আমাদের গোলই হচ্ছে রিটার্ন ব্যাক টু স্পোর্টস অ্যান্ড রিটার্ন ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটি। এই লিগামেন্ট সার্জারি পরে সাপোজ একটা নি লিগামেন্ট সার্জারি হয়েছে, তার মিনিমাম আমরা বলি একটা পোস্ট অফ রিহ্যাব, এটা ইউজুয়ালি 6 মান্থ চলে। 7 থেকে 8 মান্থ পরে আমরা বলি রিটার্ন ব্যাক টু স্পোর্টস করতে পারে। নর্মাল অ্যাক্টিভিটি রিটার্ন ব্যাক টু, সাপোজ একটা অফিসে লোক আছে, ওটা অফিস যাচ্ছে, ব্যাংকে লোক একটা ব্যাংকে যেতে হবে, একটা টিচারকে স্কুলে যেতে হবে, এটা আফটার 4 উইকস যেতে পারে। যে আফটার 4 উইকস হি ক্যান attend his normal day-to-day activity, or after 6 to 7 months a sports person can do his routine sports activity. আচ্ছা, আমরা এই সমস্ত বিষয় নিয়ে লিগামেন্ট ইনজুরি নিয়ে আলোচনা করছি, যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে যেটা মিস করে গেছি বলতে একটু জানতে চাইবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিগামেন্ট আমাদের বডিতে, আমাদের জয়েন্টে সব খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। এটা জয়েন্টের মুভমেন্টটা কন্ট্রোল করে, জয়েন্টের রেঞ্জ অফ মোশনটাকে কন্ট্রোল করে। যে কোনো লিগামেন্ট ইনজুরিকে কোনোদিন ইগনোর করবেন না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন, আমরা বলি কিছু কিছু ওয়ার্নিং সাইন আছে। সাপোজ আপনি পড়ে গেছেন, আপনার হাঁটুতে না শোল্ডারতে হঠাৎ করে সোয়েলিং হয়েছে, আপনি জয়েন্টটাকে মুভ করতে পারছেন না, দিজ আর দি রেড ফ্ল্যাগ সাইন। আপনি হাঁটছেন, হঠাৎ করে দেখছেন পড়ে যাচ্ছেন, আপনার শোল্ডার জয়েন্ট দেখছেন মাঝে মাঝে খুলে যাচ্ছে, বাইরে চলে আসছে, আবার একটু ফোর্স দিলে রিডিউস হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা স্পোর্টস স্পেশালিস্ট না হলে একটা অর্থোপেডিক সার্জনকে কনসাল্ট করবেন। আচ্ছা, ধরুন কোনো একটা ব্যক্তি হঠাৎ করে কোথাও পড়ে গেল, ব্যথা পেলো, তো সেই সময় খুব একটা গুরুত্ব দিল না, হঠাৎ করে বেশ কয়েক বছর পর, মানে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে, এবং সেই মুহূর্তে অত বছর পর আবার সেই ব্যথাটা হওয়া, সেরকম ক্ষেত্রে আপনি কি গাইডলাইন দেবেন? খুব ভালো কোশ্চেন। এটাকে বলি আমরা নেগলেক্টেড লিগামেন্ট ইঞ্জুরি। মানে একটা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, ও বলছে না 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 ঠিক আছে, কিছু না, হালকা করে একটু হাঁটু ফলস হচ্ছে, আবার আমি নর্মাল একটা মাসে মাসে 1-2 বার ফলস হয়। এই রেকারেন্ট এপিসোড যতবার এই হাঁটু ফলস হচ্ছে, যতবার এই অ্যাবনর্মাল মুভমেন্ট হাঁটুতে হচ্ছে, সেকেন্ডারি ড্যামেজ কার্টিলেজ, যে হাঁটুতে যে ইম্পর্টেন্ট একটা শাইনিং স্ট্রাকচার আছে যেটা পুরো জয়েন্টটা মুভ করে, মেনিসকাস, এইগুলো ইঞ্জুরি হওয়ার চান্সটা বেশি থাকে। তো যে এই লিগামেন্ট ইঞ্জুরিগুলোকে নেগলেক্ট করলে এই সেকেন্ডারি ড্যামেজটা হওয়ার চান্সটা বেশি থাকে। এই জন্য আমরা বলি ডোন্ট নেগলেক্ট লিগামেন্ট ইঞ্জুরি, যত তাড়াতাড়ি হয় আপনার কাছাকাছি গিয়ে অর্থোপেডিক সার্জন না হলে স্পোর্টস স্পেশালিস্টকে দেখাবেন। এটা যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায়। এরকম নেই কি সব লিগামেন্ট ইঞ্জুরি অপারেশনই লাগে, অনেকগুলো লিগামেন্ট ইঞ্জুরি রিহ্যাব দিয়ে, এক্সারসাইজ দিয়েও ঠিক করা যায়। বাট কনসাল্ট অ্যান অর্থোপেডিক সার্জন অর স্পোর্টস সার্জন অ্যাট দি আর্লিয়েস্ট। আচ্ছা, আমরা অনেক সময় দেখেছি খেলোয়াড় রোহিত শর্মা তার শোল্ডার ডিলোকেটেড হয়ে যাওয়া, এবং সেই ক্ষেত্রে এই যে বারংবার যে বিষয়টি আমরা তার খেলার মুহূর্তে দেখেছি সে ফেস করে, সেক্ষেত্রে এটা ভবিষ্যতে গিয়ে কতটা সমস্যার হতে পারে? তো এই ডিসলোকেশনটা বারবার হওয়াকে আমরা বলি রিকারেন্ট ডিসলোকেশন অফ শোল্ডার, যে অনেকবার শোল্ডারটা জয়েন্টটা যে খুলে যাচ্ছে, রিকারেন্ট ডিসলোকেশন অফ শোল্ডার। রিকারেন্ট ডিসলোকেশন অফ শোল্ডার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ওটা মাইক্রো সার্জারি দিয়ে ওই ল্যাব্রামটাকে রিপেয়ার করে দিই। বিকজ যতবার এই শোল্ডারটা ডিসলোকেট করছে, ওই কার্টিলেজের উপরে একটা ডেন্ট তৈরি করে, যারটাকে আমরা হিলস্যাক্স বলি, মানে একটা গর্ত তৈরি করে। এই গর্তটা উইথ এভরি ডিসলোকেশন বাড়তে থাকে। একটা স্টেজ পরে এই গর্তটা এত বেশি বেড়ে যায়, তখন আর কোনো অপারেশন করাটা সাকসেস রেটটা অনেক কমে যায়। এই জন্য আমাদের সাজেশন হয় যে কোনো প্লেয়ারে শোল্ডার জয়েন্টটা বারবার করে খুলে যাচ্ছে, আপনি গিয়ে আপনার কাছাকাছি ডাক্তারকে দিয়ে অ্যাসেসমেন্ট করুন। এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই দিয়ে অ্যাসেসমেন্ট করা যাবে যে আপনার কতটা লিগামেন্ট ইঞ্জুরি আছে, কতটা বনি ইঞ্জুরি আছে। তারপরে আপনার ডাক্তারবাবু আপনাকে একটা সাজেশন দেবেন কি একটা বেস্ট সঠিক সার্জারি হবে, যেটা দিয়ে এই রিকারেন্ট ডিসলোকেশন অফ শোল্ডারটাকে প্রিভেন্ট করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে সে খেলাটাকে কি পাশাপাশি চালিয়ে যেতে পারবে সমস্ত কিছু মাঝে? আইডিয়ালি যে আছে আমরা বলি কি স্পোর্টসে সাপোজ ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি পরে একটা অ্যাসেসমেন্ট পরে আমরা দেখি কি না এটা অপারেশন লাগবে, তখন আমরা একটা পেশেন্টকে একটা আমরা চার্ট দিই যে দিস ইজ ইউর চার্ট, ইউ শুড ফলো। নর্মালি শোল্ডার লিগামেন্ট ইঞ্জুরি সার্জারি পরে, স্পেশালি ব্যাংকার রিপেয়ার পরে, আমরা 6 মান্থস আর 6 মাস আগে স্পোর্টসে আবার ওকে বারণ করি রিটার্ন ব্যাক করতে। আর নি লিগামেন্ট ইঞ্জুরি 6 থেকে 7 মাস পরে আমরা বলি রিটার্ন ব্যাক টু স্পোর্টস করতে। তো নট বিফোর 6 মান্থ, আফটার 6 মান্থস আগেন হ্যাভ অ্যান অ্যাসেসমেন্ট বাই ইউর ট্রিটিং ডক্টর। আমরা দেখে নিই ইয়েস এভরিথিং ইজ ফাইন, আপনার মাসল পাওয়ার ভালো আছে, লিগামেন্টটা ভালো করে হিল করে গেছে, মুভমেন্ট নর্মাল এসে গেছে। দেন একটা স্কোরিং সিস্টেম আছে যেটা দিয়ে আমরা চার্ট করি ইয়েস দিস প্লেয়ার ইজ ফিট ফর টু রিটার্ন ব্যাক টু স্পোর্টস।
আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বাচ্চা বা যে কেউ, অনেকের কাছে শুনেছি বড়দের ক্ষেত্রেই বলছি স্পেশালি, যে প্রথমবার জীবনের প্রথম খেলার ডিস্ট্রিক্ট হোক বা ডিভিশন লেভেলের হোক, সেখানে মানে চান্স পেয়েছে এবং সেই সময় খেলতে গিয়ে তার বড় কোনো একটা ইনজুরি হলো। হ্যাঁ। সেক্ষেত্রে কতটা অর্থাৎ লিগামেন্টে চোট পেলেই বলা যেতে পারে সারা জীবন সে খেলতে পারলো না, এটা কেন হয়? হ্যাঁ, তো ডিফারেন্ট টাইপের লিগামেন্ট ইঞ্জুরি হয় অনেকবার বলে। আমরা সাপোজ হাঁটুতে বলি একটা এসিএল লিগামেন্ট ছুঁড়ে গেছে, একটা বলে মাল্টি লিগামেন্ট মানে এসিএল, পিসিএল, এমসিএল, এলসিএল, মানে 4-5টা লিগামেন্ট ছুঁড়ে গেছে। দি মোর দি নাম্বার অফ লিগামেন্ট ইঞ্জুরি, তারে ওর ট্রিটমেন্ট প্রোটোকলটা খুব স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। এইগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমি বলি রিটার্ন ব্যাক টু স্পোর্টস 100% প্লেয়ারে হয় না। এটা ডিপেন্ড করে কিরকম ও রিহ্যাবিলিটেশন করেছে, হাউ ইজ ইজ মেন্টাল স্ট্রেংথ। ইট ইজ খুব ভালো, কেন কি মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে। কেন কি ও একটা প্লেয়ারে হঠাৎ করে ফুটবলে খেলছিল ও মাঠে, পরের দিন থেকে ও ইঞ্জুরি পরে বুঝতে পারছে আমি 8 মাসে আমি আর খেলবো না। তো হি নিড এ গুড সাইকোলজিক্যাল সাপোর্ট অলসো ফ্রম হিজ কোচ, ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রম এ স্পোর্টস সাইকোলজিস্ট। এখন আমাদের একটা নতুন ব্রাঞ্চ আছে স্পোর্টস সাইকোলজিস্ট, আমরা ওনাদেরকেও ইনভলভ করি টু মোটিভেট দিস স্পোর্টস পারসন টু রিটার্ন ব্যাক টু স্পোর্টস। মানে এরকম দেখেছি চোখের সামনেই যে তাকে একেবারে খেলা থেকে সরে যেতে হয়েছে, সে আর পারেনি। এটা অলমোস্ট কিছু কিছু আমরা বলি ক্যারিয়ার এন্ডিং স্পোর্টস ইঞ্জুরি, আর এটা খুবই মানে ট্রমেটিক ফর দ্যাট প্লেয়ার। কিছু কিছু ইঞ্জুরি এরকম হয় যেখানে সাপোজ একটা ভীষণ অ্যাক্সিডেন্ট হলো, যেখানে মাল্টিপল লিগামেন্ট সঙ্গে হাড়ও ভেঙে গেছে, তখন পুরো রেঞ্জ অফ মোশন ওই পাওয়ার আনাটা খুব মুশকিল হয়। তো ইন দিস কেসেস কি হয়, খুব রিটার্ন ব্যাক টু স্পোর্টস ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু বেশিরভাগ কেসে আমরা চেষ্টা করি উইথ রিহ্যাবিলিটেশন, উইথ এক্সারসাইজ যতটা হয় ওকে নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিতে ফিরে নিয়ে আসা যায়। আচ্ছা, মানে যদি এই সমস্ত কিছু মানা হয় তাহলে কি আবারও ফিরে আসার সম্ভব? ডে টু ডে অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট ফিরে আসে, ঠিক আছে। আচ্ছা, বড়দের ক্ষেত্রে মানে ওল্ড এজের ক্ষেত্রে এবং পাশাপাশি ইয়ং এজের ক্ষেত্রে রিকভার করাটা কি মানে সেম নাকি টাইমটা সো একটু ডিফারেন্ট? রিকভারি ইজ ফাস্টার অ্যান্ড ইয়াঙ্গার এজ গ্রুপ যত বয়স কমে রিকভারি ভালো হয়, ঠিক আছে। আপনি দেখবেন একটা বাচ্চা এটা কেটে যাচ্ছে, যত তাড়াতাড়ি হিলিং হয়, এটা বয়স্ক লোকের হিলিং স্লো হয়, বিকজ অফ এজিং হিলিং প্রসেস স্লো হয়। যতটা বয়স বেশি হয় হিলিং প্রসেসটা স্লো থাকে। কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং শোল্ডারের মাসেল পাওয়ারগুলো বাচ্চাদের বেশি থাকে। তো এগুলো যত ইয়াঙ্গার এজ থাকে ওদের রিকভারি পোটেনশিয়ালটা বেশি থাকে। অলওয়েজ ইয়াঙ্গার দি এজ বেটার ইজ রিকভারি। আচ্ছা, এটাও কি ঠিক যারা একসময় স্পোর্টস পার্সন ছিলেন, প্রচুর খেলার সাথে যুক্ত থাকতেন, একটা সময় তাদেরও কি বয়স হবার পর অস্থি মজ্জা হাড় এমন এগুলো শুকিয়ে যায় বা এরকম কিছু? আর্থাইটিস ইজ এ ডিজেনারেটিভ প্রসেস, ঠিক আছে, এজ রিলেটেড প্রসেস। যেরকম আমি বলি হেয়ার গ্রেইং হয়, হাঁটু ক্ষয় হবে, ঠিক আছে। স্পোর্টস পার্সনদের একটা সুবিধা আছে কি ওদের যে আছে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং পাওয়ার, এবং শোল্ডার মাসেল পাওয়ার টোন এত ভালো থাকে কি ওদের যে নর্মালি যে ডিজেনারেশন প্রসেস আছে, ডিজেনারেশন প্রসেসটা ওরা অনেকটা স্লো করে দিতে পারে বিকজ অফ মানে যেটা শোনা যায় যে যত ইউজ হবে তত বেশি ক্ষয় হবে, তো হ্যাঁ আছে, ইটস ভেরি ট্রু। যত ইউজ হতে হবে, কিন্তু যতটা ইউজ আপনি করবেন না তখন তা কি হচ্ছে ওটা ডিসইউজ মতন হয়ে যাবে, তখন আপনার কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং মাসল, শোল্ডার মাসল এগুলো উইক হয়ে যাবে। তো ওই যে পারফরমেন্স যা আগে করছিল ওটা করতে পারবে না। বাট এটার জন্য আমি বলি কি অলওয়েজ অলওয়েজ মুভ ইউর জয়েন্ট, সবসময় জয়েন্টটা মুভ করতে থাকবেন। হোয়াট এভার ইজ ইউর এজ, অ্যাকর্ডিং টু ইউর এজ সব এক্সারসাইজগুলো করবেন, যেটার জন্য জয়েন্টটা সবসময় মুভ করতে থাকে। তাহলে কি ছোটবেলা থেকেই সেরকম ভাবে এক্সারসাইজের সঙ্গে থাকাটা Yes, starting from your childhood till your elderly age, এক্সারসাইজ কন্টিনিউ করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি ব্যায়াম করছেন, এক্সারসাইজ করছেন, জয়েন্টে কি আছে আমাদের ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, ওর সাইনোভিয়াল ফ্লুইডটা মুভমেন্ট হচ্ছে, ওটা জয়েন্টের লুব্রিকেশন হিসাবে কাজ করে। জয়েন্টটাকে মুভ না করলে, এক্সারসাইজ না করলে ওই লুব্রিকেশনটা হবে না, জয়েন্টের মুভমেন্টটা রিস্ট্রিকশন হবে। তাহলে কি আমরা এইভাবে ধরে নেব যে আপনার কথা অনুসারে একদম আমৃত্যু পর্যন্ত আমরা শরীর চর্চা চালিয়ে যেতে পারি? একদম কন্টিনিউ এক্সারসাইজ এন্ড মুভ ইউর জয়েন্ট। মানে তাহলে যে জিমের যে সমস্যাগুলো, জিম করার ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি, সেই সমস্ত বিষয়গুলো বয়সের সাথে সাথে আমরা যতটুকু দরকার স্ট্রেনাস ডোন্ট ফর সাপোজ 60 প্লাস আপনি জিম স্টার্ট করেছেন, ডোন্ট গো ফর স্ট্রেনাস অ্যাক্টিভিটি। ওভার ইউজ জন্য কি হয় অনেকবার, বিকজ এই একটা 40টা পুশ আপ একটা 15 বছর ছেলে কিছু হবে না, বাট ইফ 70 ইয়ার্স এজে হঠাৎ করে ইউ স্টার্ট পুশ আপ, একদিনে 15টা পুশ আপ করে নিলে দে এভরি চান্স কি সাম অফ দি লিগামেন্ট মে গেট স্ট্রেন্ড আপ, আর কিছু একটা লিগামেন্ট ইঞ্জুরি শোল্ডারে নাহলে নি জয়েন্টে হতে পারে। তাহলে একজন ওবেসিটির পেশেন্ট যদি আপনার কাছে আসে আপনি কিভাবে গাইড করবেন?
ওবেস পেশেন্ট একটা ডিফারেন্ট আছে, যখনই ওবেস পেশেন্ট আছে আমরা প্রথমে বলি ট্রাই টু রিডিউস ইউর ওয়েট ফার্স্ট, কেন কি লিগামেন্টের ইঞ্জুরি আর রিরাপচার হওয়ার চান্স, যে আপনি কোশ্চেনটা আগে করেছিলেন, আমি বলি বিএমআই হাই থাকলে হাই রিরাপচার রেট আছে, ঠিক আছে। রিটার্ন ব্যাক টু স্পোর্টস খুব মুশকিল, হাই বিএমআই থাকলে রিটার্ন ব্যাক টু স্পোর্টস আপনার খুব ইয়ে থাকে। তো আমাদের এখন নতুন অ্যাসেসমেন্ট প্রোটোকল আছে যার মধ্যে বলে বডিতে কত ফ্যাট, কত আপনার মাসল আর কত মাসল মাস, মাসল অ্যান্ড ফ্যাট ইন্ডেক্স থাকবে, তার মধ্যে বলে দি মোর ইজ মাসল লেস ইজ ফ্যাট, দোজ আর দি আইডিয়াল স্পোর্টস ফিজিক। আচ্ছা, তাহলে মোটামুটি একটা বাচ্চাকে কত বছর বয়স থেকে শরীর চর্চার মধ্যে দিয়ে দেওয়া বা জিম বা যে কোনো শরীর চর্চার মধ্যে দিয়ে দেওয়া উচিত বলে আপনি সাজেস্ট করবেন বাবা মায়েদের? যদি as early as early as possible start, যত ছোটবেলা থেকে বাচ্চাকে স্পোর্টসে অ্যাক্টিভ রাখা যায়, ওর জয়েন্টগুলো মুভমেন্ট ভালো হবে, ওর গ্রোথ ভালো হবে, কারণ যতটা জয়েন্ট মুভ করছে আমাদের যে বোনে গ্রোথ হয় বোন এন্ড থেকে শুরু হয়, ওই বোন এন্ডগুলো ভ্যাসকুলারিটিটা ভালো হয়, তাহলে ওর বনি গ্রোথটাও ভালো হবে। আর কন্টিনিউ ইট, সবসময় অনেকগুলো জিমনাস্টিক প্লেয়ার ওরা কোচিংয়ে চলে আসে, জিমনাস্টিক আপনি দেখুন 4-5 years এজ থেকে, 4-5-6 বছর এজ থেকে ওরা জিমনাস্টিক ট্রেনিংয়ে চলে আসে। সো দের ইজ নো এজ লিমিট, অ্যাজ আর্লি অ্যাজ স্টার্ট দেম পার্টিসিপেট ইন স্পোর্টস। আচ্ছা, আমরা আমাদের শরীরকে ভালো রাখার জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার খাই যাতে আমরা শক্তিশালী থাকি, সেক্ষেত্রে লিগামেন্টকে স্ট্রং রাখার জন্য কি কিছু আছে, কি করা যেতে পারে? লো ফ্যাট, লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন ডায়েট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট সবাই জন্য, ঠিক আছে। তো যতটা হয় ফ্যাটটা একটা লিমিটেড অ্যামাউন্টে নেবেন যতটা দরকার, কার্বোহাইড্রেটটা একটু লিমিটেড অ্যামাউন্টে নেবেন, মেজরিটি অফ ডায়েট শুড বি প্রোটিন ডায়েট। তার মধ্যে কি কি ফুড একদম এসেনশিয়াল একটু যদি দর্শকদের উদ্দেশ্যে? তো সব সময় হচ্ছে প্রোটিন ডায়েট হচ্ছে আমাদের ভেজিটেরিয়ানদের জন্য, ইউ ক্যান টেক সয়াবিন, আর নন ভেজি যারা আছেন ওরা সব থেকে ভালো সোর্স আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, খুব স্ট্যাপল ডায়েট আছে ফিশ, ফিশে স্যাচুরেট আপনার খুব ভালো ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, খুব গুড কোয়ালিটি প্রোটিন পাওয়া যায়, চিকেন, মাটন এইগুলো আরামসে আপনি খেতে পারেন, যেটা আপনার মাসল পাওয়ারটাকে আর লিগামেন্টটাকে হিল করতে খুব হেল্প করবে। টু অ্যাভয়েড আমি বলবো খুব ইম্পর্টেন্ট জাঙ্ক ফুড আর প্রসেসড ফুড, এই দুটো ফুড অ্যাভয়েড করবেন। দিস ইজ নট গুড ফর ইউর বোন আর দিস ইজ নট গুড ফর ইউর লিগামেন্ট। একদমই, যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তাই আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলবো যে আমাদের শরীরকে সুস্থ রাখা বা এই যে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টকে স্ট্রং রাখার জন্য কি অ্যাডভাইস দেবেন? রেগুলার এক্সারসাইজ, কি ধরনের আমি বলি exercise? রেগুলার বেস্ট হচ্ছে, সব থেকে ভালো হচ্ছে ব্রিস্ক ওয়াকিং, অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস ডেলি সকালে ব্রিস্ক ওয়াকিং করবেন, 10 to 15 মিনিটস যোগা করবেন। যোগা ইজ ফর ইউর কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি এক্সারসাইজ, আপনার লাংস আর হার্টকা এক্সারসাইজের জন্য সব থেকে ভালো হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আর সেকেন্ড হচ্ছে ব্রিস্ক ওয়াকিং, আমি রানিং জগিং বলছি না, সবাইকে করতে হবে। ব্রিস্ক ওয়াকিং করলে আপনি 20 to 30 মিনিটস ব্রিস্ক ওয়াকিং ইজ গুড ইনাফ ফর ইউর বোন অ্যান্ড জয়েন্ট হেলথ অ্যান্ড মাসল হেলথ। বেশ, অনুষ্ঠান একদমই শেষের দিকে, আর যেই বিষয়গুলো আমরা এতক্ষণ যাবত আলোচনা করলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেকটা উপকৃত আমি হলাম, আশা করি আপনারাও হলেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ ডক্টর আপনাকে। ধন্যবাদ।